আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আপনারা দেখছেন লাল্লু, খামারের সবচেয়ে ভালো বিখ্যাত একটি ষাঁড় গরু, এবং এটিও জানেন যে গত কয়েকদিন থেকে খুরা রোগে আক্রান্ত। মোটামুটি এক সপ্তাহ তো প্লাস হবেই, হয়তো 8 থেকে 10 দিন যাবত এই গরুটা মোটামুটি খাচ্ছিল না। তাই আমি ভাবছিলাম যে একটু জ্বর আসছে, তার খুরায় কিংবা পায়ে তেমন কোনো ব্যথা ছিল না, শুধুমাত্র খাচ্ছিল না, তার মুখেও তেমন কোনো ঘা ছিল না। তো একটু খড় টর বিচালি টিচালি খাইতো, আর আমাদের যে মিক্সিং ফিড সেটা কিন্তু খাইতো না। তো আমার একটু সন্দেহ হলো, কয়েকদিন পর আবার দেখলাম যে খুরায় একটু সামনের পাগুলোতে একটু ব্যথা পাচ্ছিল। তখন তাকে প্যারাসিটামল এবং সামান্য পেইন কিলার এবং সাথে অ্যামক্সাসিলিন ভ্যাট যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম। 2 দিন ট্রিটমেন্ট দেওয়ার পর ইনশাআল্লাহ সুস্থ। তা ভাবছিলাম যে যেহেতু বেশি ওষুধ খাইলে আবার রুচি বন্ধ হয়ে যাবে, তার কারণে কি আবার ওষুধ খাওয়া খুবই রিস্কি এবং ঝামেলার, সেক্ষেত্রে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে দিলাম। 3 নম্বর দিনে, ওষুধ খাওয়ার 3 নম্বর দিনে গরুটা মোটামুটি অসুস্থ হয়ে গেল। নিয়ে যাও, আমি বাইরে গেছি, গরু করতেছি। তো যা হোক, আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পর আবার অসুস্থ মোটামুটি বেশি উঠতেছিল না, দাঁড়াচ্ছিল না, ব্যথার জন্য খুব কাতরাকাতরি করতেছিল। তখন আমি চিন্তা করলাম যে একে আসলে পেইন কিলার এবং অ্যান্টিহিস্টামিনের সাথে হালকা অ্যান্টিবায়োটিক দেওয়া যায় কিনা। তো আমি হালকা অ্যান্টিবায়োটিক হিসাবে সাজেস্ট করতেছি ওকে কম্বাইন্ড পেনিসিলিন, যেটা এই যে দেখুন আপনারা, প্রোকাইন পেনিসিলিন উইথ বেনজাইন পেনিসিলিন সোডিয়াম দুইটাই, এবং সাথে মেলভ্যাট, এই যে মেলভ্যাট ও এমেকটিন ভ্যাট, এটা আবার ওই যে পায়ের খুরাতে দিছিলাম যখন মশামাছি বেশি আক্রমণ করে আর কি, সেক্ষেত্রে এমেকটিন ভ্যাটটা খুবই কার্যকরী। তার কারণ মাছির পরনে অনেক সময় সেখানে পোকা পর্যন্ত ধরতে পারে। আর এস্টাভেট তো আছেই, তো আমরা মেলভ্যাট দিয়েছিলাম। মেলভ্যাট ভেটেরিনারি যারা ট্রিটমেন্ট বুঝেন তারা সাধারণত বুঝতে পারবেন আর কি। মেলভ্যাট দিয়েছিলাম 10 থেকে 15 ml করে, আর এই কম্বাইন্ড পেনিসিলিন যেটা কম্বিপেন ভ্যাট সেটা দিয়েছিলাম 40 লাখ একটা করে, আর সাথে এস্টাভেট 20 ml করে। তারপর ডাক্তার সাহেবকে ডাকলাম আমার ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা, তেমন বললো যে না ঠিক আছে। তো উনি আবার ইঞ্জেকশন পুশ করলো, ওনার হাতে ইঞ্জেকশনটা পুশ করে আমি নিলাম। ফার্স্ট ডোজ দেওয়ার পরে দ্বিতীয় দিন যখন আমি দেখলাম গরুটার পিছন সাইডটা যেখানে ইঞ্জেকশন করা হয়েছে ঠিক সেই জায়গাটা একটু সোয়েলিং হয়েছে, মানে একটু ফুলছে। দেন আমি ডাক্তারকে বললাম, ফোন করে যে ডাক্তার সাহেব এই অবস্থা, এই জায়গাটা ফুললো, পিছন সাইডটা দেখুন ঘটনাটা কি। আসলে ও নাড়তে দিচ্ছে না, এই যে এই জায়গাটা ফুললো। তা বললো যে চামড়ার নিচে মনে হয় ইঞ্জেকশন গেছে, এর জন্য জায়গাটা ফুলতে পারে। তা আমি আবার যেহেতু হিউম্যান চিকিৎসক, মানুষের চিকিৎসা করে থাকি, সেক্ষেত্রে আমি ওনার কথা না বুঝে আমি নিজে ইঞ্জেকশন করলাম। এই জায়গায় আমি নিজে ইঞ্জেকশন করলাম। ওনার কথা যা হোক, উনি হয়তো চামড়ার নিচে ইঞ্জেকশন করছে কিংবা যে কোনোভাবে মিসইউজ হতে পারে ইনজেক্ট করতে। তা আমি আবার নিজে ইনজেক্ট করলাম। ইনজেক্ট করার পরে রাতের বেলা দেখলাম যে জায়গাটা আসলে আবারও ফুললো। যে জায়গাটা ফুলা ছিল একদিকে, আবার 2 দিকে ফুলে গেল। আমি এই দিকে ইনজেক্ট করেছিলাম, উনি মনে হয় ওই দিকে করেছিল, যা হোক 2 দিকে ফুলে গেল। তখন আমি ভাবলাম যে আসলে পেনিসিলিন কিংবা বেনজাফেন পেনিসিলিন কিংবা কম্বাইন্ড পেনিসিলিন যেটা বলেন না কেন, যখন আমরা হিউম্যানে কিংবা মানুষের শরীরে ট্রায়াল দিই, মানে দেওয়ার জন্য চেষ্টা করি কিংবা দেই কিংবা ডোজ ইনশিওর করে মেনটেন করার চেষ্টা করি, সেক্ষেত্রে সেই গরুগুলোকে কিন্তু একটা মানে সেই মানুষগুলোর স্কিনের নিচে টেস্ট করা হয়। বিশেষ করে কলম দিয়ে দাগাঙ্কিত করে রিউমেটিক আর্থাইটিস কিংবা রিউমেটিক ফিভার, বাতজ্বরজনিত, গনোরিয়া এবং সিফিলিস জনিত কারণে এই ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। আগে অবশ্য বহুল প্রচলিত ছিল। বর্তমান আল্ট্রা মডার্ন যুগে, অতি আধুনিক যুগে এই ধরনের ইঞ্জেকশনের তেমন কোনো প্রচলন নেই। তো আমি নিজে তখন এটা একটু অ্যানালিসিস করে দেখলাম যে গরুটার আসলে আমার ইঞ্জেকশন দেওয়াতে কোনো ক্ষতি না, গরুটা ইঞ্জেকশনটা নিতে পারতেছি না। কেন নিতে পারতেছে না? তার শরীরে প্রচুর অ্যালার্জি রয়েছে, যার প্রেক্ষিতে সে আসলে এই ধরনের কোনো ড্রাগ তার শরীরে শ্যুট করতেছে না। প্রচুর অ্যালার্জির কারণে তার শরীরে এই ধরনের ড্রাগ শ্যুট করতেছে না। তখন আমি আজকে যে ইঞ্জেকশনের ডোজ ছিল সেই ইঞ্জেকশনের ডোজটা অফ করে দিলাম। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কম্বাইন্ড পেনিসিলিন কিংবা এই ধরনের পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন সবসময় গরুকে দেবেন না। আগে কিন্তু আমি এর আগে আমার মানে ভারতীয় কিছু গরু ছিল আমার খামারে, আমার হয়তো ওই ভিডিওগুলো এখন পাবেন না, বাংলা সহ ইউটিউব চ্যানেলটি যখন নাই,
সেই গরুগুলো আমরা আসলে ওখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ওই গরুগুলোকে আমি এই ফোর্টিলাক ইঞ্জেকশন দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করেছিলাম। ওই গরুগুলোর কোনো ক্ষতি হয়নি। সবগুলো গরুর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হবে না, রেয়ার, খুব কম ক্ষেত্রে, মানে দেখা গেলো যে শতকরা 1-2টা গরুর ক্ষেত্রে কিংবা পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের একটা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে সাবধানতা এবং সতর্কতার জন্য স্কিন টেস্ট করে মূলত এই ট্রিটমেন্টটা ইনশিওর করতে হয়। তো গরুর ক্ষেত্রে তো আসলে সেই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, এই জন্য স্কিন টেস্ট না করে অ্যালার্জি আছে কিনা সেটা না ভেবে শুধুমাত্র মানে সুস্থ হওয়ার প্রেক্ষিতে ইঞ্জেকশনগুলো করা হয়েছিল। দুর্ভাগ্যবশত কারণে ইঞ্জেকশন করার পরে আজকে ফুলাটা মোটামুটি বাড়ছে। এই যে দেখুন পিঠটা তার কত বড় উঁচা হয়েছে এবং সোয়েলিং যেটাকে বলে ইংরেজিতে, এবং পেইনফুল কন্ডিশন উইথ হার্ট, মাসুলটা বড় হার্ড হয়েছে, যে হার্ট নাড়তে দিচ্ছে না, অনেক হার্ড হয়েছে। এটা কিন্তু রিকভার হবে মোটামুটি 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। যদি ট্রিটমেন্টে রিকভার করতে চান তাহলে কী ধরনের ট্রিটমেন্ট, আমরা হিউম্যান ট্রিটমেন্টের কথা বলি, যেহেতু ভেটেরিনারির কথা আমি না বলি, হিউম্যান ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড, এই 2টা ওষুধ দিতে হয়। তা আপনারা জানেন যে গরুকে স্টেরয়েড দেওয়ার বেলায় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ স্টেরয়েড একটা লাইফ সেভিং প্রোডাক্ট, জীবন রক্ষাকারী ঔষধ। সেক্ষেত্রে গরুকে কখন দেবেন স্টেরয়েড সেটা অনেক ভেবেচিন্তে দেখতে হবে। অনেকে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা কিনা গরুকে মোটাতাজাকরণের লক্ষ্যে স্টেরয়েড ইঞ্জেকশন ওভারডোজে ইউজ করে থাকে। সেক্ষেত্রে তাদের এই গরুগুলো কী হয়ে যায়, দ্রুত মোটাতাজা হয়ে যায়, তাদের কিডনি ফেইলিয়ার হয়ে যায়। গরুগুলোর কিডনি ফেইলিয়ার হলে সে গরুগুলোর যে মাসুলে পানি, কিডনি দিয়ে ছাঁকুনি প্রস্রাবের মাধ্যমে না হয়ে মাসুলে পানিগুলো জমা হয়ে যায়, সেক্ষেত্রে ওজনটা একটু বৃদ্ধি হয়ে যায়। আলটিমেটলি কিডনি ফেইলিয়ার কিছু কিছু রুগী দেখেন যারা ডায়ালিসিস করে, কিংবা আপনাদের পরিচিত কিছু রুগী দেখবেন যারা কিডনি ফেইলিয়ারের রোগীগুলো দেখবেন যে মোটাতাজা অনেক বেশি হয়েছে। এই সমস্ত কিন্তু প্রবলেমগুলো হয়ে যায়, কিডনি ফেইলিয়ার হয়ে যায়, হার্ট ফেইলিয়ার হয়ে যায়, ফুসফুসে সমস্যা হয়ে যায়, লাংসে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়, ভেরিয়াস টাইপস অফ প্রবলেম হয়। সেক্ষেত্রে সেগুলো বিবেচনা করে কিন্তু স্টেরয়েডের ক্ষেত্রে আমি কিন্তু সিদ্ধান্তটা আবার উইথড্র করে নিলাম। উইথড্র করে উইথাউট এনি ট্রিটমেন্ট তাকে শুধুমাত্র পেন কিলার হিসাবে অ্যাজ ইউজুয়াল প্যারাসিটামল, ভেটেরিনারি প্যারাসিটামল বলেন আর হিউম্যান প্যারাসিটামল বলেন, এই ধরনের প্যারাসিটামলে আমি চয়েস করতেছি। কিন্তু এ পর্যন্ত আমি ডোজ ইনশিওর করিনি, এ পর্যন্ত প্যারাসিটামলও দেয়নি। তার কারণ সে কিন্তু অলরেডি 80% তার সুস্থ। যখন সে 80% সুস্থ তখন তার আরও অ্যানাদার কোনো প্রোডাক্ট দিয়ে সুস্থ গরুকে অসুস্থতার কোনো চিন্তা ভাবনা আমি করতেছি না। আমি চাচ্ছি ন্যাচারালি শুধুমাত্র প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন দিয়ে এই গরুটাকে ট্রিটমেন্ট করতে। আমার কাছে এখনও কম্বাইন্ড পেনিসিলিন ইঞ্জেকশন রয়েছে এবং অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন রয়েছে, পেন কিলার ইঞ্জেকশন রয়েছে, কিন্তু আমি পুশ করতেছি না। আমি চাচ্ছি না গরুটাকে আরও রিস্কের মধ্যে ফেলাই দিতে। আমি চাচ্ছি নর্মালি শুধুমাত্র সামান্য খাবার খেয়ে একটু স্বাস্থ্যটাকে ডেভেলপ করার এবং তার রুচিটাকে ঠিক রাখার চেষ্টা করতেছি, যেটা কিনা মনে করেন যে বায়োল্যাক্ট জাতীয় ট্যাবলেট আর স্টোমাভেট পাউডার যেটা সেটা দিচ্ছি আর কি। আর এই যে মুখের ঘায়ের ট্রিটমেন্ট সম্পর্কে এখন আপনাদেরকে বলি। মুখের ঘায়ের ট্রিটমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ইউজ করতেছি। আমি যদি আপনাদেরকে ফার্মাসিউটিক্যালস ট্রিটমেন্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন আমি ড্রাগগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সরি, আসলে আমরা ভুলে গেছি। আমরা এই যে মধু সহযোগে ভিটামিন B2 মুখের ঘা কমানোর জন্য দিচ্ছি। আর মুখের ঘায়ের জন্য এক্সট্রা যে ট্রিটমেন্টটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মানে অ্যানিমেল হেলথের যে ট্রিটমেন্টটা সেটা এই মাউথ কেয়ার নামে যে ওষুধটা রয়েছে সেটা কিন্তু আমরা দিচ্ছি পরিমাণ মতো। আর FMD জেল, যেটা গরুর মুখের ঘায়ের জন্য খুবই ভালো কার্যকরী। আর এই মাউথ কেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজেস FMD এবং LSD ইফেক্টিভ ওরাল যে থ্রাস কিংবা জিহ্বা যে ঘাগুলার হয়, টোটালি ওরাল আলসার যেটাকে বলে, সেই ওরাল আলসার রিকভার করার জন্য আমরা এটা দিচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পাশাপাশি খাবার রুচি ঠিক রাখবে। আর ব্যথার জন্য মেলভেট, এটা 10 থেকে 15 ml করে দেওয়া যাবে এই ধরনের গরুকে। আর যে ইঞ্জেকশনটার কথা বলেছিলাম, যে ইঞ্জেকশনটা এখনও আমার রয়েছে ফোর্টিলাক ইঞ্জেকশন ইউনিট, এই ইঞ্জেকশনটা কিন্তু আমি ইউজ করার ফলে আমার গরুটার আজকের এই অবস্থা হয়েছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি,
ভায়োডিন, যেটা কিন্তু পভিরেন আয়োডিন। হ্যাঁ, এটা পভিরেন আয়োডিন, এটা হচ্ছে এসকেপ কোম্পানির। এটা দিয়ে গজ দিয়ে পায়ের যে ক্ষতগুলো রয়েছে দুইটা খুঁড়ার মাঝখানে, সেই ক্ষতগুলো আমরা একটু রিলিভ করার চেষ্টা করতেছি। আর খাবারের রুচি বৃদ্ধির জন্য স্টোমাভেট পাউডার এবং এই যে এসিটি প্রোবায়োটিক, যেটা মানে প্রোবায়োটিক, যেটা সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম বৃদ্ধি, খাবারের রুচি এবং রুমেন সিস্টেম স্বাভাবিক রাখার জন্য, নর্মাল রাখার জন্য আমরা এইসব ইউজ করতেছি। তো টোটাল ট্রিটমেন্টটা আমরা তাহলে আপনাদের সামনে একটু ইনশিওর করলাম যে কী কী ট্রিটমেন্ট করে আপাতত গরুগুলো আমার সুস্থ হচ্ছে আর কি কি কারণে সমস্যাটা হচ্ছে। আপনারা শুনে অবাক হবেন যে আমার এই গরুটা দীর্ঘ 8 থেকে 10 দিন থেকে তেমন কিছু খায় না, না খেয়ে গরুটা প্রায় 1 মণ শুকে গেছে। 1 মণ শুকে গেছে। ও যে শক্তিশালী ছিল, ওকে এভাবে বেঁধে রাখা কিংবা বাইর করা একটা লোকের পক্ষে তো এত বেশি কষ্টসাধ্য হইতো যে কখনো কল্পনার ছিল না, কল্পনায় করা যেত না, কল্পনাতীত ছিল, যেটা কিনা আমি একাই ওকে এখানে বাহির করে বেঁধে রাখার চেষ্টা করেছি। যা হোক, আমরা এখন এই গরুটাকে টোটাল ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট, পাশাপাশি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা সাইড ইফেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে ক্রমান্বয়ে উপস্থাপন অথবা আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের অনেকের খামারে এই ধরনের প্রবলেম হতে পারে। আপনারা যত্রতত্র যেমন তেমনভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা থেকে বিরত থাকবেন। আর অ্যান্টিবায়োটিক ইউজ করলে যে অ্যান্টিবায়োটিকগুলোর সাইড ইফেক্ট অনেক কম, বিশেষ করে সেফালোস্পিরিন জাতীয় অ্যান্টিবায়োটিক, যেমন সেফট্রিয়াক্সন ভ্যাট, টাইফয়েড ভ্যাট, এই জাতীয় যে ইঞ্জেকশনগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। কম্বাইন্ড পেনিসিলিন অথবা পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন ইউজ করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে করবেন, না হলে এ ধরনের বিপদের কিংবা সমস্যার সম্মুখীন হবেন। একটু পাশাপাশি আয় মঞ্জুরুল, একটু পাশাপাশি আর মুখের কাছে আয়, তো একটু মুখের কাছে আয়, মুখের কাছে আয়, একটু আয় না। ওষুধ কীভাবে দেয় দে না, মানুষক দেখাই দে ওষুধটা কীভাবে দেয়, মানুষক দেখে দেবো না ওষুধটা কীভাবে দেয়। তো যা হোক, এই সমস্যাগুলো যেন আপনাদের না হয় এবং সমস্যাগুলো হলে কিভাবে টোটাল প্রপার ম্যানেজমেন্ট করবেন সে বিষয়ে একটু ধারণা কিংবা সচেতনতামূলকভাবে একটু করার চেষ্টা করলাম। মুখে ঘা, ক্ষত স্থানে যেন শক্ত কোনো খাবার না থাকে, গরম উত্তেজক কোনো খাবার যেন না থাকে, সহজে গরু একটু চুষিয়ে খেতে পারে এই ধরনের খাবার দেবেন। কোনো শক্ত খাবার দেবেন না, স্পেশালি খড় কেটে দেবেন না। খড় বিছালে যদি এমনি ভিজে খেতে পারে সেটা আলাদা হিসাব। আর শক্ত কোনো খাবার না দিয়ে তাকে নরম খাবার দেবেন, সহজে পাচ্য, সহজে হজম যেন হয় এই ধরনের খাবার দেবেন এবং সহজে খেতে পারে এই ধরনের খাবার দেবেন। তার খাদ্য কিংবা রুমেন সিস্টেমটা যেন, ডাইজেস্টিভ সিস্টেমটা যেন ভালো থাকে, নর্মাল থাকে, এর জন্য সবসময় তাকে ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ করার জন্য, যেটা বলছিলাম, স্টোমাভেট জাতীয় পাউডার এবং বায়োল্যাক্টা জাতীয় ঔষধ, এই জাতীয় ঔষধ দিবেন। বিভিন্ন ধরনের হজমি কিংবা এই ধরনের ওষুধ পাওয়া যায় মার্কেটে, ফার্মা মার্কেটে, অ্যানিমেল মার্কেটে, সেই থেকে ওষুধগুলো সংগ্রহ করবেন। আর আপনারা জানেন যে আমার এই লালু কিন্তু আগর বয়সী, একে আমরা টার্গেট করছি 25 সালের ঈদুল আজহায়। ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই, সুস্থতার জন্য সকলেই দোয়া রাখবেন এবং আপনাদের খামারে যেন এ ধরনের কোনো প্রবলেম এরাইজ না করে, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সকলের খামারের সুস্থতা, নিরাপদ এবং স্বাভাবিক রাখতে চেষ্টা করবেন। আমরাও দোয়া করব, আপনারাও দোয়া করবেন আপনাদের খামার যেন থাকে সুস্থ, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। এই প্রত্যাশায় আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।